দি বেঙ্গল ফাইলস বাংলার সাম্প্রদায়িক মেলবন্ধন যেটা দিনের পর দিন গড়ে উঠেছে, সেই মেলবন্ধনকে ইতিহাসের দোহাই দিয়ে কিভাবে ভেঙে দিয়ে আগামী 2026-এ একটি সাম্প্রদায়িক দল এবং ভারতকে কার্যত বিক্রি করে দেওয়ার মানসিকতা রাখা একটি দলকে কিভাবে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনা যায় সেটার চেষ্টা করে চলেছে দিনের পর দিন একজন চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আমি এর আগেও এটা নিয়ে দুবার আপনাদের সামনে প্রতিবেদন করেছি। বিবেক অগ্নিহোত্রীর বেঙ্গল ফাইলসকে গোটা ভারতবর্ষ কিভাবে রিজেক্ট করেছে তার তথ্যও আপনাদের সামনে তুলে দিয়েছি। একাধিক বিজেপি শাসিত রাজ্যেই বেঙ্গল ফাইলস পাত্তা পায়নি। গোটা ভারতবর্ষ জুড়ে মাত্র 13 থেকে 14 কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই সিনেমাটা, যদি এই সিনেমাটা তৈরি করতে খরচা হয়েছে 50 কোটি টাকার সমান। আর এই সিনেমাটায় নরেন্দ্র মোদী এবং বঙ্গ বিজেপিকে খুশি করতে গিয়ে যে বিপাকে পড়েছে বিবেক অগ্নিহোত্রী, তার জন্য তার দিনের পর দিন রাগ কিন্তু বাঙালি সমাজের উপর বেড়ে চলেছে। আমাদের বাঙালি সমাজের সব থেকে বড় বিখ্যাত চিত্র পরিচালক, অথবা বাঙালি সমাজ বলা ভুল হবে, গোটা ভারতবর্ষের অন্যতম বড় চিত্র পরিচালকের নাম হচ্ছে সত্যজিৎ রায়। এমন একজন ব্যক্তি যিনি বাংলার গর্ব এবং বাংলা থেকে অস্কার তিনি পেয়েছিলেন, ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছিলেন। একজন বাঙালি হয়ে সিনেমা নির্দেশনা করে অস্কার প্রাপক একজন চিত্র পরিচালককে একজন 2 টাকার চিত্র পরিচালক ব্রিটিশদের তাবেদারি করার কথা বলছেন। আমি আপনাদের সেই বক্তব্য শোনাবো যেখানে বাঙালি সমাজ সত্যজিৎ রায়কে আজকে যেখানে এত বড় একজন চিত্র পরিচালক হিসাবে সম্মান করে থাকে, যেখানে সুদূর আমেরিকা থেকে তাকে অস্কার প্রাপক হিসাবে ঘোষণা করা হয়, গোটা ভারতবর্ষের সিনেমা জগৎ যার অবদানের জন্য আজকে ঋণী থাকা দরকার, সেই ধরনের এক ব্যক্তিকে শুধুমাত্র নিজের সিনেমা বাঙালি সমাজ দেখতে যায়নি, প্রত্যাখ্যান করে দিয়েছে। সেই রাগে তাকেই ব্রিটিশদের তাবেদার হিসাবে উক্তি করার চেষ্টা করছে। আমি দেরি না করে একবার দেখাবো বিবেক অগ্নিহোত্রীদের বাঙালির প্রতি যে ভালোবাসা, যে মানসিকতা, সেটা যে কতটা নিচু এবং নিকৃষ্টতম এবং কতটা হিংসাজনক, সেটা আপনাদের স্ক্রিনে আমি রাখছি, দেখুন। सत्यजीत रे एज अ फिल्म डायरेक्टर मेरे को लगता है भारत के इतिहास में इतने महान डायरेक्टर्स कम ही हुए, इसमें कोई शक नहीं है। बहुत अच्छे वो एक उनका क्राफ्ट, उनकी सोच, उनका संगीत, उनकी सिनेमेटोग्राफी, उनके परफॉर्मेंसेस, आप सिनेमा के लेवल पे तो आप क्वेश्चन नहीं कर सकते। दूसरी बात यह है कि गरीबी उस वक्त बहुत थी, अंग्रेज लूट के चले गए थे, बर्बाद कर दिया था देश को। लेकिन एक और बात है, अभी बोलूंगा तो विवाद हो जाएगा आपके यहाँ, मैंने बंगाली लोगों का, पर बंगाल चूंकि अंग्रेज लोग रूल करते थे, ये सब विदेश भेजते थे पढ़ने, सारे आप देखिए सारे सब विदेशी पढ़ने गए थे, तो ये लोग खुद को ब्रिटिश ही समझते थे, पहनते भले धोती और कुर्ता हो, लेकिन ये सब ब्रिटिश ही थे, इनकी सोच वही थी। ये लोग कभी एक सच्चे भारतीय की तरह सोच नहीं पाए। इन्हें भारतीय फिल्में बनाई पर इनकी सोच वही थी, ये सिगार पीना, एक उस तरह की अंग्रेजी बोलना, और ये कभी जो है भारत के जनमानस से जुड़ भी नहीं पाए। और सर प्रॉब्लम गरीबी दिखाने से भी नहीं है। 2 টাকার ধনে পাতা, তার আবার ক্যাশ মেমো, তার আবার জিএসটি। বিবেক অগ্নিহোত্রী যার শুধুমাত্র কাজ হচ্ছে নরেন্দ্র মোদীর দালালি এবং তাবেদারি করে গোটা রাজ্যে রাজ্যে সাম্প্রদায়িক হিংসাকে বাড়িয়ে দেওয়া এবং সিনেমার মাধ্যমে ভুল ইতিহাসকে ব্যাখ্যা করে কিভাবে নরেন্দ্র মোদীকে আগামী দিনে ভারতবর্ষ শোষণ করতে দেওয়া যায়। আর সেই ধরনের ব্যক্তি কার সমালোচনা করছেন? সমালোচনা করছেন এমন একজন ব্যক্তি যিনি অস্কার প্রাপক। আর সেই বাঙালিকে যে এরা কতটা ঘৃণা করে আপনাদের চোখের সামনে আজকে তিনি সত্যজিৎ রায়ের সম্বন্ধে বলছেন, তিনি প্যান্ট শার্ট পরতেন, তিনি পাইপ খেতেন, তিনি ব্রিটিশদের মতো লাইভ লিড করতেন, এবং তিনি আদতে যে কথাটা বলার চেষ্টা করলেন তাতে এতটুকুই বোঝানোর চেষ্টা করলেন যে তিনি বাঙালিদের কেউ নয়, তিনি ব্রিটিশদের গোলামি করতে পছন্দ করতেন। চিন্তা করুন, এই দেশে ভারতবর্ষে ব্রিটিশদের দালাল সাভারকারের নামে সিনেমা তৈরি করা হয়, যে সিনেমাটার নাম দেওয়া হয় বীর সাভারকার। তিনি আদতে ভারতবর্ষের জনগণের কথা না চিন্তা করে ভারতবর্ষের যে ব্রিটিশ সরকার ছিল তাদেরকে 6 বার ক্ষমা প্রার্থনা করেছিল আন্দামানের জেল থেকে। তার সম্বন্ধে সিনেমা তৈরি করা এই ধরনের 2 টাকার পরিচালকরা আজকে সত্যজিৎ রায়ের বাঙালি সত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এই দেশে সিনেমা তৈরি করা হয় নরেন্দ্র মোদীর নামে, এই ধরনের পরিচালকরা সিনেমা তৈরি করেন নরেন্দ্র মোদীকে বিশাল বড় মাপের একজন নেতা হিসাবে তুলে ধরার জন্য, অথচ তারা সত্যজিৎ রায়ের বাঙালি সত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। আর আজকে যার বাঙালি সত্তা নিয়ে প্রশ্ন তুলছেন আর যে বিবেক অগ্নিহোত্রী যাকে খুশি করার জন্য প্রশ্ন তুলছেন, সেই ব্যক্তি আদতে আমেরিকার দালাল হয়ে বসে রয়েছেন। আমরা দেখলাম আমেরিকার কথায় কিভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ তিনি বন্ধ করে দিলেন,
আমেরিকার 50% যে শুল্ক আমাদের ভারতীয় পণ্যের উপর চাপানো হলো সেটা নিয়ে তাদের কোনো প্রতিবাদ রইল না। এবং শুধু তাই নয়, সেই ব্যক্তি যার দালালি এই সমস্ত বিবেক অগ্নিহোত্রীরা করে থাকছেন তাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কিছু আজকে বিদেশি পণ্য। কিন্তু যেহেতু বাঙালিরা বেঙ্গল ফাইলসকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এই সাম্প্রদায়িক যে মিথ্যা প্রপাগান্ডা সেটা বাংলায় চলতে দেয়নি, তার জন্য তাদের এতটা আজকে ক্ষোভ বেড়ে গিয়েছে যে তারা আমাদের বাঙালি যে চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার নামেও কটূক্তি করতে ছাড়ছেন না। কিন্তু আজকে মানুষ বা বাঙালি সমাজ এই সিনেমা দেখতে যাবে কেন? আমি জানি এই সিনেমা তৈরি করতে 50 কোটি টাকা খরচা করেছেন বিবেক অগ্নিহোত্রী। নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের খুশি করতে, তাদের জায়গা জমি করে দিতে রাজনীতিতে এই সিনেমাতে প্রচুর টাকা খরচা করেছেন তিনি, এবং এই সিনেমার প্রচারের পেছনেও প্রচুর টাকা খরচা করেছেন। পরিবর্তে তিনি কত টাকা তুলতে পেরেছেন? মাত্র 13 থেকে 14 কোটি টাকা। অর্থাৎ এই বিপুল পরিমাণের যে টাকা তার লস হচ্ছে, তার জন্য তার মানসিক ভারসাম্য কিছুটা যাচ্ছে। এবং কিছুদিন আগে তিনি ভিডিও প্রকাশ করে কার্যত কান্নাকাটি করেছিলেন। একাধিক বিজেপি নেতাকেও বকলমে তিনি আঙুল তুলেছিলেন যে তার পাশে কেউ এসে দাঁড়াচ্ছেন না। কিন্তু এই সিনেমা মানুষ দেখতে যাবে কেন? এতে তো বিকৃত ইতিহাস রয়েছে। আজকে এই সিনেমা দেখিয়ে স্বয়ং গান্ধীজিকে দেশের শত্রু হিসাবে তুলে ধরা হচ্ছে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সেন্সর বোর্ড রয়েছে, যে সিনেমাকে সার্টিফিকেট প্রদান করে, সেই সেন্সর বোর্ড এই সিনেমার প্রতি কোনো কাঁচি চালায় না। যে মানুষটার আজকে সলিল সমাধি, যে মানুষটার মূর্তি গান্ধীজি আজকে গোটা পৃথিবীর মধ্যে 85টা দেশে রয়েছে, জাপান থেকে শুরু করে সাউথ আফ্রিকা, আমেরিকা থেকে শুরু করে লন্ডন, যেখানেই আপনি যাবেন সেখানকার মানুষেরা তাদের বইয়ে ইতিহাসে একটা নাম অন্তত পড়ে এসেছে, যার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। এবং এই মহাত্মা গান্ধী গোটা বিশ্বে ছড়িয়ে রয়েছেন। সেই ব্যক্তিকে আজকে ভারতে সম্মান জানানো হচ্ছে না। ভারতের এই সমস্ত বিজেপির দালাল তারা মহাত্মা গান্ধীকে একদম কালিমা লিপ্ত করে দিচ্ছেন, এবং দেখানো হচ্ছে এই সিনেমাতে যে মহাত্মা গান্ধী নাকি আমাদের হিন্দু মা বোনেদেরকে আত্মহত্যা করে নিতে বলেছিলেন, মুসলমানদের হাত থেকে বাঁচতে হিন্দু মা বোনেদের আত্মহত্যা করে নিতে বলেছিলেন। এবং কিভাবে করতে বলেছিলেন? তিনি বলেছিলেন দাঁতের নিচে জিভ রেখে এবং নিজেদের নিঃশ্বাস বন্ধ করে নিয়ে হিন্দু মহিলাদের আত্মহত্যা করে নেওয়া দরকার। এবং এটা আমাদের ভারতবর্ষের অন্ধ ভক্তদের মাথায় চাপিয়েও দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় এই সিনেমা দেখে বেরিয়ে যখন হল থেকে আসছেন, তখন এই বিবেক অগ্নিহোত্রীদের ফিট করা কিছু ইউটিউবার এবং বিজেপিরই কিছু সদস্য তারা এই সিনেমার রিভিউ প্রকাশ করছেন, এবং তাতে গান্ধীজির যে দেশের এবং হিন্দুর শত্রু সেটাও তুলে ধরা হচ্ছে। তার চিত্র আমি আপনাদের সামনে রাখছি যে গান্ধীজিকে এরা আস্তে আস্তে কিভাবে দেশের শত্রু হিসাবে নতুন প্রজন্মকে দেখানোর চেষ্টা করে সাভারকারকে দেশের বীর হিসাবে দেখানোর চেষ্টা করছে। দেখুন, ये देश आज गांधी का देश नहीं है, ये देश आज मोदी का देश है, आज आदित्यनाथ योगी का देश है। इतनी जानदार मूवी कि बस रोया नहीं, अंदर आंसू आने के लिए तैयार, और गुस्सा इतना ज़्यादा है कि इन गांधियों से देश को छुटकारा मिल जाए बस। लेकिन वो तो बापूजी कहे गए हैं। अरे बापू ने मरवा दिया इस देश को, इस देश को का गड्ढे में गिर दिया। बापूजी ने ये दिखाया है कि अपने आप मर जाओ, खुद भी मर जाओ और अपनी घर की औरतों को ही मरवा लो। क्या वजह लगती है? सिर्फ सत्ता के लिए या फिर अपने आप को ज्यादा बढ़ावा? आप सत्ता मानो या कुछ भी मानो, लेकिन सीधी सी बात यह है कि ना तो हम खुद मरेंगे ना अपनी बहन बेटियों को। এই সমস্ত প্রপাগান্ডা এবং এই সমস্ত ব্যক্তিত্ব যারা বেরিয়ে ইন্টারভিউ দিচ্ছেন এবং একটা সিনেমাকে সত্য মেনে সেটার প্রতি নির্ধারণ করছেন যে গান্ধীজি কেমন ছিলেন বা দেশের গান্ধী পরিবার কেমন ছিলেন, তারা সেইটা দেখে নির্ধারণ করছে। এটা দেখে একটা কথাই বলতে হয় যে এই ধরনের রাম ছাগলের দল যতদিন ভারতবর্ষে থাকবে ততদিন ওই যে 56 ইঞ্চি ছাতিধারী নিজেকে বলেন বিষ্ণুর অবতার নন বায়োলজিক্যাল ব্যক্তি বহাল তপিয়াতে ভারতবর্ষকে শোষণ করে যেতে পারবেন। কারণ এরা বইপত্র পড়েন না, এরা বইপত্র কোনো রিসার্চ কিছু দেখে যে গান্ধীজি বা ভারতবর্ষের ইতিহাসটাকে জানতে চাইবো বা আদতে গোপাল পাঠা বা গোপাল মুখোপাধ্যায় যাতে বেঙ্গল ফাইলসে দেখানো হয়েছে তাকে জানার বইপত্র পড়ে চেষ্টা করবো, সেসব তাদের ধারে কাছে নাই। তারা শুধুমাত্র 3 ঘন্টার একটা সিনেমা দেখে এসে, যে সিনেমাটা একটি সাম্প্রদায়িক দলের পয়সা এবং একটি সাম্প্রদায়িক দলের কুকুরের মতো আচরণ করা একজন চিত্র পরিচালক বানিয়েছেন, সেটা দেখেই তারা সত্য মনে করছেন এবং সেটা ইউটিউব ফেসবুকে প্রচার করে মানুষকে দেখার আহ্বান জানাচ্ছেন এবং গান্ধীজিকে বিচার করতে বলছেন। চিন্তা করে দেখুন যে এদের মানসিকতাটা কোন জায়গায় আস্তে আস্তে পৌঁছাচ্ছে। এরা গান্ধীজি বা গান্ধী পরিবারের নামে আজকে প্রশ্ন তুলছে, যে গান্ধী পরিবার এই ভারতবর্ষের আজকে আপনি যা চোখে দেখছেন তার প্রতি অবদান রয়েছে। 2014 সালের পর থেকে ভারতবর্ষের এমন কোন জিনিস আপনারা দেখাতে পারবেন যা ভারতবর্ষের সমস্ত মানচিত্র বদলে দিয়েছিল, কিন্তু 2014 আগে গান্ধী পরিবার যে সমস্ত সাক্ষী এই ভারতবর্ষে রেখে গিয়েছিল তার জন্যই আজও ভারতবর্ষ গোটা বিশ্বে পরিচিত হয়েছে। আজকে ভারতবর্ষের এইমস বলুন কি ভারতবর্ষের ইসরো বলুন
আইআইটি বলুন, সমস্ত কিছু কিন্তু এই কংগ্রেস দলেরই অবদান, সমস্ত কিছু ওই গান্ধী পরিবার থেকেই বেরিয়ে এসেছে। কিন্তু আজকে যেই নরেন্দ্র সরকারের কথা বলা হচ্ছে, মোদী সরকারের কথা বলা হচ্ছে, আজকে আপনারাই বিচার করুন যে এই কংগ্রেস সরকার যেগুলো আমাদের ভারতবর্ষে দিয়ে গেছে, নেহেরু যেগুলো ভারতবর্ষে, ইন্দিরা গান্ধী যেগুলো, রাজীব গান্ধী যেগুলো ভারতবর্ষে দিয়ে গেছেন, তার একটাও কোনো কিছু দিয়ে যেতে পেরেছে এরা? আজকে এইমস বলুন, ইসরো বলুন, আইআইটি বলুন, সমস্ত কিছু এই সমস্ত কংগ্রেসের স্থাপনা করে দেওয়া। আর আজকে এরা তাদের উপরে প্রশ্ন তুলছে, গান্ধীজির উপরে প্রশ্ন তুলছে, যাকে 85টা দেশে মূর্তি রেখে তার জন্মদিনে মাল্যদান করা হয়, সেই জায়গায় তার সঙ্গে নরেন্দ্র মোদীর তুলনা করছেন এই অন্ধভক্তরা সিনেমা দেখে এসে। এবারে আপনাদের আমি সত্যটা দেখাই, যেখানে এই সিনেমায় বিবেক অগ্নিহোত্রী ইতিহাসকে বিকৃত করেছে, সেখানে ইতিহাস কি বলছে। আদৌ কি গান্ধীজি আমাদের হিন্দু ধর্মের মহিলাদেরকে আত্মহত্যা করে নিতে বলেছিলেন? সেটা ইতিহাস কি বলছে। আমি যখন রিসার্চ করে দেখার চেষ্টা করলাম, সেখানে এই তথ্য উঠে এলো, সেখানে ইতিহাস বলছে যে না, এটা একেবারেই একটা মিথ্যা কথা। গান্ধীজি হিন্দু মহিলাদের এইভাবে আত্মহত্যা করে নিতে বলেননি। তিনি 1946 সালের নোয়াখালীর ঘটনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, যদি কোনো হিন্দু মহিলার প্রতি কোনো নোংরা কারুকার্য হয়, কোনো শোষণের মতলবে যদি অন্য ধর্মের কোনো পুরুষেরা তাদের প্রতি আক্রমণ করে, তাহলে সেই মহিলাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে, এবং শেষ পর্যন্ত লড়াই করার পরে যদি তিনি না পারেন, তখন তাকে নিজেকে আত্মবলিদান দিয়ে দিতে হবে। কিন্তু সেই সমস্ত ধর্ম বিরোধীদের হাতে নিজেকে সঁপে দিলে চলবে না, আত্মবলিদানের মানসিকতা রাখতে হবে। আর এই কথা কিন্তু আমরাও অনেক সময় বলে থাকি, এই কথা কিন্তু আমাদের ভারতীয় জওয়ানরা পর্যন্ত বলে থাকে, এই কথা একাধিক পলিটিশিয়ানরা বলে থাকে যে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করব, কিন্তু মাথা নত করব না, যদি না পারি একে নিজে শেষ করে দেবো, কিন্তু মাথা নত করব না। গান্ধীজি ঠিক এই উদ্দেশ্যেই বলেছিলেন যে হিন্দু মহিলারা আত্মসমর্পণ যেন না করে, শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করুক। যখন সেই মহিলারা লক্ষ্য করবে যে তারা তাদের সঙ্গে পেরে উঠছে না, এদের যে শরীর রয়েছে সেটা অন্য কারোর ভোগ্যের বিষয় হতে পারে, তখন তারা নিজেদের আত্মবলিদান দিয়ে দিক, কিন্তু তাদের কাছে মাথা নত যেন না করে। আর এই ঘটনাটিকে, এই উক্তিটিকে একেবারে আপনাদের সামনে অন্য রকম ভাবে পেশ করা হলো এই বেঙ্গল ফাইলস এর মাধ্যমে। এই উক্তি থেকে আত্মমর্যাদা, এই উক্তি থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই, এই উক্তি থেকে আত্মবলিদান, এই সমস্ত কিছু বক্তব্যকে বাদ দিয়ে দেওয়া হলো এবং কেটে ছেটে একটাই দৃশ্য দেখানো হলো, যেখানে গোপাল পাঠা যখন মহাত্মা গান্ধীকে জিজ্ঞেস করছেন যে এর থেকে মহিলাদের কি করা উচিত, সেখানে গোপাল পাঠাকে গান্ধীজি বলছেন মহিলাদের তাদের জিভ কেটে মরে যাওয়া উচিত অথবা নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়া উচিত। কিন্তু বাকি দৃশ্যগুলো এক ফোঁটাও দেখানো হলো না, যেখানে গান্ধীজি বলেছিলেন মহিলাদের শেষ পর্যন্ত আত্মমর্যাদা নিয়ে লড়াই করা উচিত, সেখানে না পেরে উঠলে তখন তারা আত্মবলিদান করে দিক, কিন্তু মাথা নত যেন না করে। কিন্তু ভারতবর্ষ আস্তে আস্তে একাধিক অন্ধভক্তে ভরে যাচ্ছে, যারা দিনের বেলায় গোবর দিয়ে চান করছে এবং দুপুর বেলায় গোবরের জল খাচ্ছে এবং রাত্রিবেলায় গোমূত্র পান করে ঘুমোচ্ছে। সেই ধরনের ব্যক্তি বিবেক অগ্নিহোত্রীকে সত্যবাদী যুধিষ্ঠির মনে করে একটা ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করতে যাচ্ছে ব্যক্তি সিনেমা দেখতে, কিন্তু তারা মাত্র 100 টাকা খরচ করে রাস্তা থেকে বই কিনে গান্ধীজির বই পড়বে না, গোপাল পাঠার বই পড়বে না। গোপাল মুখোপাধ্যায় বা গোপাল পাঠা যাই বলুন, তার যে পরিবারের লোক রয়েছে, সেই পরিবারের লোক এই বেঙ্গল ফাইলস এর নামে কোর্টে কেস করেছিল, কোর্ট সেই কেসটাকে রিজেক্ট করে দিয়েছে, তারা নেয়নি। কিন্তু তার সত্ত্বেও তারা পরিবার হার মানেনি, তারা গোপাল পাঠার আশেপাশের লোকদের নিয়ে একটি বই লিখিয়েছে গোপাল পাঠার নামে। গোপাল পাঠার নাতি শান্তনু বন্দ্যোপাধ্যায় থেকে দেবাশিস পাঠক, এরা সকলে মিলে গোপাল পাঠার যাতে ইতিহাস বিকৃতি করা হয়েছে ওই বেঙ্গল ফাইল সিনেমাতে, সেটার আসল ঘটনা যাতে সাধারণ মানুষ, যাতে বাংলার মানুষ জানতে পারে, তার জন্য এই বেঙ্গল ফাইলসকে ভুল প্রমাণ করার জন্য তাদেরকে বই লিখতে বাধ্য করলো এই বিবেক অগ্নিহোত্রী। আর অন্ধভক্তরা ওই বইটাকে পাঠ না করে তারা যাচ্ছে বেঙ্গল ফাইল সিনেমা টিকিট কেটে দেখতে। ভেবে দেখুন, আজকে বিনোদন বিক্রি হচ্ছে, আপনি বিনোদনের মাধ্যমে হিংসাকে বিক্রি করতে পারছেন, কিন্তু মাত্র 20 টাকা 30 টাকা খরচা করে গোপাল পাঠার নামে তার পরিবারের লোকেরা যেই বই লেখাতে বাধ্য করলো, সেই বইটা আজকে কেউ কিনতে যাচ্ছে না। আমি দেখাবো গোপাল পাঠার ইতিহাস তুলে ধরে তার যে লেখক রয়েছে, অর্থাৎ ওই বইটার যে লেখক রয়েছে দেবাশিস পাঠক, তিনি কি বক্তব্য রেখেছেন ইন্টারভিউতে এবং তিনি কি আবেদন করেছে দেশবাসীর কাছে, সেটা দেখুন। এই বই লেখার অনুপ্রেরণা, সত্যি কথা বলতে, বিবেক অগ্নিহোত্রী যদি এই সিনেমাটা না বানাতেন দ্য বেঙ্গল ফাইলস, তাহলে আমি কখনো এই বইটা লেখার তাগিদটাই অনুভব করতাম না। প্রকৃত অর্থে গোপাল পাঠা, যাকে বলা হয়েছে গোপাল মুখোপাধ্যায়, সেই গোপাল মুখোপাধ্যায়কে আমি আমার বিবাহকালীন সময় থেকে গোপাল জ্যাঠামশাই বলে জানি। যেহেতু যে পরিবারে আমার বিবাহ হয়েছে সেই পরিবারটিও এই অঞ্চলের একটি বর্ধিষ্ণু পরিবার, ভীমচন্দ্র নাগের পরিবার। সেই পরিবারে গোপাল জ্যাঠামশাইয়ের সঙ্গে একটা দীর্ঘদিনের হৃদ্য সম্পর্ক ছিল। আমার বিবাহ অনুষ্ঠানে তিনি সস্ত্রীক উপস্থিত ছিলেন এবং গোপাল জ্যাঠামশাইয়ের পত্নী তিনিও
1947-এর সেই দিনগুলোতে, সেই রাত্রিগুলোতে ওই মলঙ্গা লেন অঞ্চলে নারী বাহিনীকে দিয়ে পাহারা না দিলে আরো অনেক অনর্থ ঘটত। দুটো কারণে এই বই লিখতে হাত দিয়েছিলাম। এক, বাংলার ইতিহাস, দ্য গ্রেট ক্যালকাটা কিলিংসের ইতিহাস লোকে জানুক, কিন্তু বিকৃত ভাবে নয়। বিক্রি করার জন্য, বিকৃত করার যে নতুন প্রবণতা, ধারা তৈরি হয়েছে, সেটা কোথাও একটা জ্যোতিচিহ্ন পড়ুক। দুই, অযথা গোপাল জ্যাঠামশাইকে মহিমান্বিত করবার জন্য যে ব্যবস্থাগুলো করা হচ্ছে, সেগুলো আসলে তাঁর চিন্তা দর্শন, তত্ত্ব দর্শনের পক্ষে হানিকর, অবমাননাকর। সেই রাজনৈতিক ধান্দাবাজির বিরুদ্ধেও এই কলম ধরা। সেই জন্যই এই বই অতি সংক্ষেপে, অত্যন্ত পরিষ্কারভাবে লেখা। গোপাল মুখোপাধ্যায় কোনো যুগপুরুষ ছিলেন না, কিন্তু একই সঙ্গে তিনি কালের সৃষ্টি। মহাকালী যেরকম একটা বিশেষ কালে জন্মগ্রহণ করে সৃষ্টি দিয়েছিলেন, কালিকা উৎপন্ন হয়েছিলেন দংষ্টাকারাল বদনে, শিরোমালা বিভূষণে, চামুণ্ডে মুন্ডমতনে, সেই রকম গোপাল মুখোপাধ্যায়ও ইতিহাসের একটা বিশেষ সন্ধিক্ষণের সৃষ্টি। তিনি অস্ত্র ধারণ করেছিলেন এবং প্রয়োজন ফুরালে সেই অস্ত্রটা সংবরণ করেছিলেন। এটাই তার বিশেষত্ব। সেটা না বলে অযথা তাকে অমুক মুখোপাধ্যায়, তসুক মুখোপাধ্যায়ের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। এবং এই কাজটি করছে তারা, না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই হিসেবে অরিন্দম চ্যাটার্জিকে নিয়ে এসেছেন তারা। এরা ইতিহাসের নোংরা ঘৃণ্য জঞ্জাল, এই আবর্জনা থেকে গোপাল মুখোপাধ্যায়কে বার করে আনার জন্য আমাদের এই সামান্য চেষ্টা। কোনো কল্পকাহিনীর আশ্রয় নিইনি। যেখানে কল্পকাহিনী নিতে হবে সেখানে সযত্নে এড়িয়ে দিয়েছি। যেটুকু লিখেছি আমার নিজের জানা, যেটুকু লিখেছি আমার শ্বশুরালয়ের বিভিন্ন লোকের কাছ থেকে শোনা, শান্তনু মুখোপাধ্যায়, রীতা মুখোপাধ্যায় বিভিন্ন তথ্য থেকে নেওয়া, ইত্যাদি ইত্যাদি থেকে। নির্দিষ্ট সূত্র ছাড়া, সুনির্দিষ্ট সমুদ্রিত সূত্র ছাড়া আর কোনো সূত্র এই বইতে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করা হয়নি। এটুকুই বলবার। অর্থাৎ এই গোবর ভক্ত, অন্ধ ভক্ত এবং বিবেক আগ্নিহোত্রীদের মতো মানুষ গোপাল পাঠাকে যেভাবে মুসলিম বিদ্বেষী বানিয়ে একটা সাম্প্রদায়িক দলকে 2026-এর নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করে দিতে চাইছে, বাংলাকে ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে, তাদের মুখোশ খুলে দিয়ে গোপাল পাঠার যে অরিজিনাল কাহিনী রয়েছে তার সম্বন্ধে একটি বই লেখা হলো, যাতে বাংলার মানুষ অন্তত গোপাল পাঠাকে সত্য হিসাবে জানতে পারেন। তিনি কি ধরনের মানুষ ছিলেন, তিনি কি ধরনের আন্দোলন করেছিলেন, এমনকি তার স্ত্রী পর্যন্ত এই আন্দোলনে একাধিক জায়গায় মানুষকে বাঁচিয়েছিলেন, সেই সমস্ত কাহিনী এই বেঙ্গল ফাইলসে দেখানো হয়নি। তার জন্যই তার পরিবার, শুভচিন্তকরা রয়েছেন, তারা এই বই লিখতে সাহায্য করেছেন এবং এই বই লিখেছেন। এই বই পাবলিশ হয়েছে। আপনারা চাইলে এই বইটা পড়ে দেখুন। এই সিনেমা দেখার থেকে অন্তত গোপাল পাঠাকে অনেক বেশি জানতে পারবেন এবং বাংলার সেই 1946 সালের ঘটনায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল সেটাও অনেকটা বেশি জানতে পারবেন। আর মহাত্মা গান্ধীকে যদি জানতে হয় তাহলে এই বেঙ্গল ফাইলস না দেখে, মহাত্মা গান্ধীর সম্বন্ধে একাধিক বই রয়েছে, এখন বই পড়তেও হয় না, আপনার হাতের মুঠোয় চ্যাট জিপিটি রয়েছে, গ্রক এআই রয়েছে। এই সমস্ত জায়গায় আপনি শুধু মহাত্মা গান্ধীর ইতিহাস জানতে চান, তার বিখ্যাত উক্তিগুলো জানতে চান, তারা হুবহু আপনাদের গোটা বিশ্ব থেকে বই থেকে রিসার্চ করে আপনার ফোনের স্ক্রিনে রেখে দেবে। তাই আজকালকার দিনে সিনেমা বানিয়ে অন্ধ ভক্তদের মূর্খ বানানো যেতে পারে, কিন্তু সাধারণ মানুষকে মূর্খ বানানো যাবে না। সাধারণ মানুষ এখন কিন্তু যথেষ্ট সজাগ। আর বিবেক আগ্নিহোত্রী এটা বুঝতে পেরে তারা এখন টার্গেট করছে অন্ধ ভক্তদের, কারণ যারা ওই অন্ধ ভক্ত রয়েছে তারা কিন্তু একটু হিন্দু সাধু মহারাজদের মাথায় তিলক, গেরুয়া বসন দেখলেই তাদেরকে ভগবানের দরজায় বসিয়ে দেন। তা না হলে রাম রহিম বাবা, ধীরেন্দর শাস্ত্রী, এরা আজকে ভারতবর্ষে কয়েক কোটি টাকার ব্যবসা করতে পারে না। আর এই ধরনেরই কিছু হিন্দু মহারাজদের এখন বিবেক আগ্নিহোত্রী তার সিনেমা প্রমোশনের জন্য সামনে নিয়ে এসেছে, যাতে এই হিন্দু গেরুয়া বসন দেখে কিছু অন্তত গেরুয়া ভক্ত সেই সিনেমাটা দেখে আসে এবং 50 কোটি টাকা যাতে তার তুলতে সুবিধা হয়। সেরকমই কিছু মহারাজদের দিয়ে বক্তব্য বিবেক আগ্নিহোত্রী শুট করিয়ে ছেড়েছে। তার কিছু কিছু অংশ আপনাদের স্ক্রিনে আমি রাখছি, দেখুন। ओम नमो नारायण। विवेक जी, आपने जो ये सनातन धर्म के लिए, सनातन धर्म के प्रचार के लिए और बंगाल में किस प्रकार हमारे सनातनियों पर हो रहा है जो अत्याचार, उसे इस फिल्म के माध्यम से पूरे विश्व को दिखाने का कार्य किया है। देश का संत समाज, देश का प्रत्येक नागरिक, देश से प्रेम करने वाला, सनातन से प्रेम करने वाला व्यक्ति आपके साथ सदैव खड़ा है। आपके लिए आप हर देश के अंदर पूरे राजनीतिक रूप से और पूरे जितने भी भारत के अंदर जहां जहां भी आपको आवश्यकता रहेगी, संत समाज आपके साथ रहेगा। विवेक जी हरिओम। जो आप सत्य के लिए लड़ रहे हैं, हम सब आपके साथ हैं और जितने भी हम साधु समाज हैं, हम सबसे यही विनती करता हूं और मैं सबको फॉरवर्ड करूंगा आपका मैसेज कि हम सब आपके सपोर्ट में आए। जो आप हमारे सनातनियों पर हो रहे अत्याचार की सच्चाई आप दुनिया के सामने दिखाना चाहते हैं, सबको पता लगे कि हमारे पर क्या अत्याचार हो रहा है। सत्यम परम धीमहि श्री विवेक अग्निहोत्री जी द्वारा बनाई गई फिल्म
द बंगाल फाइल्स को बंगाल में चलने नहीं दिया जा रहा है, ये बहुत दुखद है और हमारे संतों में भी आक्रोश है। इस फिल्म को चलने दिया जाए। ये फिल्म राष्ट्र को एक सूत्र में बांधने का काम करेगी। আজকে ভারতবর্ষের কি দিন এসেছে এবং ভারতবর্ষে আমাদের সনাতন ধর্মের কোন জায়গায় নামিয়ে আনছে কিছু কিছু চাড্ডি ভক্তরা, তারা একবার আপনারা লক্ষ্য করে দেখুন। সাধু মহারাজদের একটা সিনেমা প্রমোশনের জন্য সামনে নিয়ে আসা হচ্ছে। আজকে এই সাধু মহারাজরা কোথায় ছিল যখন কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে অতজনার প্রাণ গেল? সেদিন তো একবারও সেখানকার প্রশাসন যোগী আদিত্যনাথের বিরুদ্ধে একটা কথা বেরোয়নি এই ধরনের মহারাজদের কাছ থেকে। একাধিকবার দেশের শঙ্করাচার্যরা মোদী সরকারের বিরুদ্ধে ওপেনলি মাইক ধরেছিলেন যে কেন একটা কুম্ভ মেলায় এত বড় ঘটনা ঘটে গেল, কিন্তু এই ধরনের যারা চাড্ডি ভক্ত আরএসএস এর গোলাম হয়ে বসে রয়েছে গেরুয়া বসন পরে, তারা সেদিন একটাও কথা বলেনি। আমাদের সনাতন ধর্মের এতগুলো মানুষের প্রাণ গিয়েছিল, আমাদের পেহেলগামে সনাতন ধর্মের মানুষদের ধর্ম জিজ্ঞেস করে করা হলো পাকিস্তানি জঙ্গিদের দ্বারা, সেদিন এদের সামনে একটা ভিডিও আসেনি। আজকে আমাদের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কোটি কোটি টাকা কামিয়ে নিল পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ করে গতকাল, সেদিনও এদের একটাও বক্তব্য সামনে আসেনি। কিন্তু এদের আজকে এতটা দাসত্ব মাথায় উঠে গেছে যে একটা সিনেমাকে 50 কোটি টাকা পাইয়ে দেওয়া, তার লসটাকে তুলে দেওয়ার জন্য আজকে এই সমস্ত হিন্দু ধর্মের তথাকথিত বকলমে যারা নিজেদেরকে মহারাজ বলছে, তারা সামনে এসে সিনেমার প্রচার করছে। ভেবে দেখুন কোন জায়গায় ভারতবর্ষ আসছে। এরা ধর্মের প্রচার করতে পারে না, এরা একাধিক জায়গায় সনাতনী নারীদের উপর যে অত্যাচার উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, দিল্লির মতো জায়গায় হচ্ছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত যেখানে সনাতন ধর্মের মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, নরেন্দ্র মোদীকে বলছে দুর্গাপুজোয় দুর্গার মণ্ডপে রাখতে হবে, সেই ধরনের বক্তব্যে এরা প্রতিবাদ করে না, কিন্তু একটা সিনেমা, একটা প্রোপাগান্ডার প্রচার করতে আসে 2026-এ বাংলায় দাঙ্গা লাগিয়ে বিভাজনের সরকার তৈরি করার জন্য আর নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য। আমি মনে করি এরা সেই ধরনেরই মহারাজ যাদের আমরা দেখেছি আসারাম বাপু হিসাবে, যাদের আমরা দেখেছি রাম রহিম হিসাবে, সেই ধরনেরই মহারাজেরা যারা বিজেপির ওই আরএসএস এর লিখিত স্ক্রিপ্টকে ভিডিওর মাধ্যমে প্রচার করিয়ে একটা সিনেমাকে বাস্তবে হিট করাতে চায়। এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন। এবং আমাদের গর্ব সত্যজিৎ রায়কে যে অপমান আজকে এই ধরনের ব্যক্তিরা করছে, তার মোক্ষম জবাব তো বাঙালিরা দিয়েইছে এই সিনেমাকে বয়কট করে। আগামী দিনে এই ধরনের মানুষেরা যাতে বাংলা নিয়ে কোনো সিনেমাও না বানাতে পারে, সেটাও আমাদের নজর রাখতে হবে। সকলে এই ভিডিও বেশি পরিমাণে শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। দেখা হবে পরবর্তী ভিডিওতে।